হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া চলে এসেছি সবাইকে স্বাগত জানাতে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর ইচ্ছা প্রকাশ করি। আজ আমি শোনাব, বলা যায় বিগত কয়েকটি পর্ব ধরেই আমি আপনাদের শোনাচ্ছি, আপনাদেরই সকলের অনুরোধে বিখ্যাত বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প শুনিয়ে। আগের পর্বে আমি আপনাদের শুনিয়েছি একটি ভৌতিক গল্প। আমি জানি 8 থেকে 80 সকলেই আমরা ভৌতিক গল্প শুনতে খুব ভালোবাসি। আজকে আমি শোনাব তারই লেখা একটি অদ্ভুত অপূর্ব একটি ভৌতিক মর্মস্পর্শী কাহিনী, যে কাহিনীর নাম মায়া। চলুন শুরু করা যাক। জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুড়া থেকে রাস্তা চলে যায় সিঁদরানির দিকে। চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বাবুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ সকালে তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই, অবিচারে আমার চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কিন্তু কে করেছে আমি জানিও না। অথচ বাবুদের বিচারে আমি নাকি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজের ডাঙা পার হতে হতেই বেলা দুপুর গড়িয়ে গেল। মাঝখানে কোথায় যেন একটা আওয়াজ হলো। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এদিকে পর্যাপ্ত নেই। তারপরে গাঁয়ের পথ, কোথাও চোখেই পড়ল না দোকান। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নাবিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি সত্যি তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে জামা কাপড়টা রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট তো সমানই জ্বলছে। এ সময় মনের শান্তি হয় না, খিদে যতই না কমে। আর এই দারুণ গ্রীষ্মে কোনো ফলও দেখতে পাচ্ছি না জঙ্গলে। চোখে তো কিচ্ছু পড়ছে না, যেদিকে তাকাচ্ছি। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসতে দেখলাম। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে জানেন, একটু খাবো কোথায় বলতে পারেন? বুড়ো লোকটা বললে, আরে রোসো রোসো, একটু নিয়ে নি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটা আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গল দিয়ে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বললে, শোনো, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে আমরা থাকি। এত বড় বাড়ি পড়ে আছে,
আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি জানো। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়িখানা দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে এখানে আসতে চায় না বাবা। মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে নানা রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায় জানো। তুমি এখানে থাকবে? বললাম, হ্যাঁ থাকতে পারি। তুমি কি কাজ করতে বাবা? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি, যে কদিন এখানে থাকো তুমি একটু রেঁধে বেড়ে নাও, আমরা দুজনে মিলে খাই কেমন? খুব ভালো কথা। আমি রাজি হয়েতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তক্ষুনি। খাওয়া দাওয়া করে আমার একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, নাও এখন একটু বিশ্রাম করো। পথ হেঁটে সত্যিই বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালের ওপর উঠে গেছে। এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হয়ে গেল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি দিয়ে একটু চেয়ে দেখলাম, শুধু চামচিকের আড্ডা, সেখানে আর কিচ্ছু নেই। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমাকে বললে, চা করতে জানো তুমি? একটু চা করো দেখি, আর একটু চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে একটু খাওয়া যাবে। সন্ধ্যার পর আবার বললে, দাও দেখি ভাতটা চড়িয়ে, সরু আতপ চাল আছে, গাওয়া ঘি আছে, আলু আছে, একটু ভাতে দিয়ে দাও, ব্যাস চলে যাবে। জি আজ্ঞে। তোমার জন্য একটা ঝিঙের তরকারি যদি লাগে তো করে নাও। ঝিঙে আছে দেখো রান্নাঘরের পেছনে। আলো হাতে নিয়ে যেও কিন্তু, অবেলা হয়ে গেছে। এক্ষুনি যাও, আর দেরি করো না। ও শোনো, আর একটা কথা ভালো করে মনে রেখো, রান্নাঘরে কিন্তু সর্বদা আলো জ্বেলে রাখবে। হ্যাঁ তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ তাই বলছি আর কি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা একটা রোয়াক আছে। রোয়াকের এমুড়ো উমুড়ো 4-5টা নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছও আছে। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমার উঠোনে নামতে হবে। তারপর রান্নাঘরের পেছনে ঘুরে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই, এই ভেবেই আমি শুধু হাতেই ঝিঙে তুলতে চলে গেলাম। বাবা, কি অগোছালো একটা বন জঙ্গল! পুরো আগাছায় জঙ্গলটা ভরে গেছে, আর রান্নাঘরের পিছনটাও তাই। বুনো ঝিঙে গাছ, যাকে বলে এঁঠো গাছ, অর্থাৎ এমনি এমনি খাবার দাবারের এঁঠো বীজ পড়েই এইসব গাছ তৈরি হয়। অনেক ঝিঙে কিন্তু ফলেছে। দেখি আমি বেছে বেছে কচি দেখে কিছু ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা বউ মতো মেয়ে ছেলে আমার সামনাসামনি 1/10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর
পেছনে গিয়ে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসার সময় আরেকবার চেয়ে দেখলাম, দেখি বউটা তখনও ঝিঙে তুলে যাচ্ছে। নিবারণ চক্রবর্তী আমাকে বললেন, কি ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে ওখানে। আর জানেন, আর এক যেন কি যেন তুলছিল ঝিঙে। নিবারণ বিস্ময়ের সুরে বললেন, কোথায়? ওই রান্নাঘরের পেছনে। বেশ জঙ্গল, একটু বেশি যে জঙ্গলটা আছে ওই ভেতর দিকে দেখলাম। পুরুষ মানুষ? না না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখটা যেন কেমন হয়ে গেল। বলল, কোথায় আবার বউ দেখলে? চলো দেখি, আমি একটু দেখে আসি। আমি ওকে সঙ্গে নিয়ে রান্নাঘরের পেছন দিকে গিয়ে দেখলাম, কই কিছুই তো নেই। নিবারণ বললে, কই তোমার বউ কোথায় গেল? মানে তুমি যে বউ দেখলে? ওই তো ওই তো ওইখানেই ছিল, এই ছোপটার কাছে। কি আশ্চর্য! হুঁ, যত সব। চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি তুমি, তাই না? আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হবার কী বা আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল তো উনি কলকাতায় চলে যাবেন, তখন এই বুনো ঝিঙে নিয়ে উনি কি করবেন? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি বারবার বলে দিয়েছিলাম আলো হাতে নিয়ে যেতে, বলিনি? মনে আছে তো? কেন তা যাওনি বাপু? আমি বললাম, না না, তা কি, তাতে কি দোষ হলো নাকি? বুড়োটা একটু খিটখিটে ধরনের মনে হলো আমার। বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি, তখন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত আমি যখন দেখতে পেলাম, তাহলে আমায় কেন আলো নিয়ে যেতে হবে? আমাকে কি তখনই বুড়ো বলল বলে আলো নিয়ে যেতে হবে? আমি আবার কী দোষ করেছি এতে? বুড়ো বললে, না না, সন্ধ্যের পর সর্বত্র সর্বদা না আলো কাছে রাখবে, বুঝলে তো? কেন কেন? আরে বাবা, তাই তো বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স তোমার আমার চেয়ে, বুঝলে? আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আজ্ঞে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরের কিসের যেন খটখট শব্দ হলো। আমার ঘুমটা ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখান সরাচ্ছে, ভারী কিছু জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে! বাবা, কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, তখন তো অনেক রাত। আমি কি বলছো? ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলেছ। আমাকে বললেই হতো, আমি তো আপনাকে গুছিয়ে দিতাম। কেন আপনি অত রাত্রে একা একা এত কষ্ট করতে গেলেন বলুন তো? চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতোই থেকো কিন্তু ঠাকুর। পেয়ারা গাছ আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট মানের পেঁপেও হয়, বুঝলে? তরি তরকারি পোতো। আমার খাস জমি অনেক পড়ে আছে, পিছনে প্রায় 3 বিঘে।
ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে আছে চারিটা দিক। খাটো, তরকারি বানাও, খাও, বাঁচো। তোমার নিজের বাড়ি ভাববে, এটা বুঝলে তো? আমার কথা শোনো, দেখে শুনে করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা তোমায় বলি। হ্যাঁ হ্যাঁ, কি বলুন বলুন। চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, শোনো, কিছু লোক তোমাকে ভাঙচি দেবে, কারো কথা কিন্তু শোনো না। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো করে থাকবে, কোনো কথায় কিন্তু কান দেবে না। গাছের ফল ফলারি তুমি খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য, বুঝলে তো? বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল সে। আরে, এত বড় বাড়ির বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রইল। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কোনো কষ্ট নেই। শুকনো কাঠ অনেক আছে, কাঠেরও কষ্ট নেই। আর কিছু টাকাও আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় আধ ঘন্টার মতো আমার সঙ্গে যাওয়ার আগে কথাও বলে গেল। আর তাছাড়া আধ মন সরু আতপ চালও দিয়ে গেল। বাড়িতেই আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ আমার সামনে। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল চারিদিকে! আর এদের যেখানেই বাড়ি, তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুরকি পথ হেঁটে প্রায় আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড় রয়েছে। আমাকে দেখে বলল, বাড়ি কোথায়? আমি আছি নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখে শুনে থেকো কিন্তু। হ্যাঁ, তাই তো, দেখাশোনা করি, কালকে এসেছি আমি। ও বাড়িতে তুমি কিন্তু থাকতে পারবে না, এটা বলে দিলাম। কেন? আরে, এই বলে দিলাম, দেখে নিও না। কত লোক ওই বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কোশমিন কালেও ওই বাড়িতে আসে না, বুঝলে? কেন কেন আসে না কেন? তা কি করে জানি? ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, একটু সাবধানে থেকো কিন্তু। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের মধ্যে কেমন যেন ছ্যাঁত করে উঠল। সত্যি তো, বাড়িখানার চেহারা কীরকম যেন। ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে খাবে একবারেই। অমনতর বড় চেহারা কেন ওর? কিচ্ছু না, লোকটা আমার মনকে বড় ভয় দেখিয়ে দিল, ওই দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই, তখন আমার মনে তো দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা, এটা আমি ঠিক বুঝতে পারলাম। গায়ে পড়ে অত হিতাহিত জ্ঞান দেওয়ার কি দরকার রে বাপু? বুঝতে পারলাম না। চক্রবর্তী পুরো তো বলেই গেছে আমাকে, কত লোকে কত কথা বলবে, কোনো কথায় কান দিও না। কিচ্ছু না, গাছপালা, ফল ফলারি গায়ের লোক চুরি করে খায় কি না, বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করা বন্ধ হবে, সেই জন্যই ভয় দেখায় আর কি। যেমন ওই বউটা কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করতে এসেছিল, তেমনই হবে বোধহয়। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগার, এমন সুযোগ জীবনে তো কখনো ঘটেনি আমার। নিজের জন্য শুধু দুটো রান্না করব, ব্যাস, তাহলেই মিটে গেল।
সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি তো মালিক, কারোর কিচ্ছু বলার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলায় নালির মুখ দিয়ে দেখলাম জল পড়ছে, বেশ মোটা হয়ে, যেমন ওপরের বারান্দায় কেউ হাত পা ধুলে জল পড়ে সেই রকম মোটা হয়েই দেখছি জল পড়ছে। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে ভালো করে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা আকারে। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাবার তো কোনো উপায় নেই কারোর। আমারও যাওয়ার উপায় নেই, দেখবো একবার এ জল তাহলে আসছে কোথা থেকে। মিনিট দশেক পড়ার পর জলের ধারাটা না বন্ধ হয়ে গেল হঠাৎ। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গেছিলেন ওপরের বারান্দায়। সেই কলসি বোধহয় কীভাবে উল্টে যাবে হয়তো, সেইভাবেই বোধ হয় জলটা সেখান থেকেই পড়ছে, নিশ্চয়ই উল্টে গেছে, এছাড়া কিছু হতে পারে না। একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুমে জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভাঙল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের মিষ্টি গন্ধ আসছে, বেশ সুন্দর সুবাস সেখানে রয়েছে। মনটাও যেন ভরে গেল। মনে হলো কি ফুল এটা। ঘুমের ঘোরেই ভাবছি এমন কোনো সুন্দর গন্ধওয়ালা ফুল এই বাড়িতে তো আমি দেখেছি বলে মনে হচ্ছে না। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, ও কি! জানলার সামনে গিয়ে একটু দেখলাম। কি দেখলাম আমি? হঠাৎ যেন জানলার সামনের বারান্দা দিয়ে একটা বউ চলে গেল না, রোয়াকবে। হ্যাঁ, ঠিকই দেখেছি তো, আমি স্পষ্ট দেখেছি, ভুল তো হবার নয়। একটা বউ হেঁটে যেন জানলার সামনে দিয়ে চলে গেল। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকের অনেকখানি যেন বেশি আমার নাকে এলো। ওই বউটা যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে চলে গেল এই মাত্র। না, কোনো ফুলের সুবাস তো এটা নয়। এ কিসের সুবাস সেটা তো আমার মাথায় আসছে না। কেমন একটা যেন লাগছে আমার। এরকম নেশার মতো ভাব তো আগে আমার হয়নি। কেন আমি বাইরে এলাম? ও কে? একটা বউ রোয়াকবে খানিকটা আগেই যে চলে গেল, সেই তো এই গন্ধটা মনে হয় ছড়িয়ে দিয়ে গেল, তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে তো আমি দেখতে পাচ্ছি না তাকে এখন। সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্তই। কতক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সেটা ঠিক মনে করতে পারলাম না। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন দেখেছিলাম। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনাই করতে লাগলাম নিজের মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জন, একা থাকতে হয়। কাছাকাছি যদি একটা লোক থাকতো তবে এরকম কষ্ট হতো না, ভালো লাগতো। একটা কথা বলার লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে আবার একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়িটা রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেঁটে উঠল।
সে কি ভীষণ অট্ট হাসি, হা 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 করে একসঙ্গে কত লোক। আমার গা যেন দোলা দিয়ে উঠল সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি, একসঙ্গে অনেকে হো হা হো হা, খল 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 খল, কিরম যেন আওয়াজ একটা, অদ্ভুত সে আওয়াজ। আকাশ বাতাস যেন থম থম করে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম, রোয়াকে গিয়ে ওপর দিকে তাকালাম, কই কিচ্ছু নেই তো। নিচের জানলা দরজা যেমন বন্ধ, তেমনি ওপরের সারবন্দি জানলা পর্যন্ত বন্ধ। হাসির এই বহর তখন কিন্তু থেমে নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখলাম দরজায় তো তেমনই কুলুপ রয়েছে। কে উঠবে তাহলে ওপরে? আমার ভয় হয়নি, কেননা তখন দিন, চারিদিকে সূর্যের আলো। এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকেই না মানুষের। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় আমি অজ্ঞান হয়ে যেতাম। ঠিক ঠিক চাবি দিয়ে বোধহয় দাঁত খুলতে হতো আমার। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছা তুলে নাও আর খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে এত একটা আনন্দ মাদকতা আছে তা আমি কাল থেকে বুঝতে পারছি। আমার মতো গরিব মানুষের জীবনে এমন দিনও আসবে মনে হলো এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ হচ্ছে কিনা শোনার জন্য। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে আর আবার হাসাহাসি করছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ মাঝে মাঝে কানের মধ্যে দিয়ে প্রবেশ করে। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের এই যে ভাব হয়েছিল হাসি শুনে, এটা কি তারই ফল? এরপর 9 দিন আর কিচ্ছু ঘটল না। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চাইলাম, পারলামও ভুলতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিচ্ছু নয়। কি শুনতে কি শুনেছি, আর বউ দেখা ও তো চোখের ভুল আমার, হাসি শোনা কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই। কাজকর্ম তো তেমন কিছুই নেই। কেমন একরকম যেন কুঁড়ের মতো হয়ে গেছি। একটা কুঁড়েমি আমাকে পেয়ে বসেছে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একদম ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটনির ফলে কেমন যেন একটা অবসাদ এসেছে শরীরে আমার। একটু আরাম করতে ইচ্ছা করছে। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙে লতাগুলোকে বাঁচিয়েই অবশ্য পরিষ্কার করব। ওখানে কালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশ বা কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত করাকও আছে। অল্পক্ষণ কাজ করেছি মাত্র, বোধহয় আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটা ঝিঙে তুলছে আবার। নিচু হয়ে ঝোপের মধ্যে দেখছি ঝিঙে তুলছে।
সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব যেন উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ হবে জনাপঞ্চাশ তো হবেই, একসঙ্গে হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটা তো খোলা নেই তলায়, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার কি মৃগীরোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে কেন বাড়িটা? এবার তো ভুল হবার নয়, ভুল হবার কোনো কথাই নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দই নেই। সেই বউটা আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের একটা যেন শব্দে তন্দ্রাটা আমার ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়ে আছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট একটা লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেই মুখ দেখতে পাচ্ছে, আর দেখতে একই রকম লাগছে সবার মুখগুলো। একই লোক যেন 50টা হয়ে গেছে, এই রকম মনে হলো প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখা যাচ্ছে। কেন যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে? একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে এই বাড়ির মধ্যে লোকটা আছে, একটা লোক আছে। সব মিথ্যে, কোথায় বাড়ি? আমরা কেউ তো দেখিনি, আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা এবার নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন ধরে, এইবার স্বচক্ষে দেখলাম সেই কাণ্ড। কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে কে এলো আর গেল। তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আবার হলো, বিকট চিৎকার আবার হলো। আমার বিছানা বা আমার কোনো অংশ তারা স্পর্শ করেনি। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যের আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই জ্যোৎস্না খোলা জানলার বিছানায় পড়া দেখতে খুব ভাল লাগছিল। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে এখন আছে। আমি আধ অচেতনভাবে জানলায় বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে আমি জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত কিন্তু আমার হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে লাগে তেমনি। তবে সে ভূতের নাচ তাহলে কে করেছিল? সে নাচ
তবে কি আমি ভুল দেখেছিলাম? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর ভাবলাম, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তাই যদি হয়, তবে শেষ রাতে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটা যখন চলাফেরা করে, আমি এমন সুবাস আগে কখনো দেখিনি। তখন যা বেরোয় বা আমি অনুভব করিনি, সুবাসটা ভুল হতে পারে না। এখানে সেই গন্ধটা আমার কিন্তু এখনো লেখে আছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো হবে, তাই হয়তো হবে। তেল কিনতে গেছি দোকানে। দোকানি বলল, কীরকম আছো? বলি, কিছু দেখেছো নাকি বাড়িতে? আমি বললাম, না তো। কিছু শুনেছো নাকি? না তো। তুমি যে সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর টন্তর? আরে তেল দাও, তেল দাও, চলে যাই। ওসব বাজে কথা বলো না। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন কি তুমি দেখোনি? সত্যি কথা বলো তো, বউয়ের মতন কোনো গন্ধ তুমি পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের গন্ধ? না। খুব বেঁচে গিয়েছো বাছা। তোমার আগে যারা ওখানে থাকতো, তারা সবাই একটা বউকে দেখতে পেত প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে সাহস পেত না। তারপরই রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকেরই এই রকম হয়েছে। তারা না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, তারপর ছেড়ে যেতেও চায় না। তুমি একটি ভূতের মন্তর জানো বোধহয় ভাই। আমরা তো ও বাড়ির ত্রিসীমানা কখনো বেড়াই না। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখেই তো আমি আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেন না। তাতে আমার কিছু আসে যায় না অবশ্যই। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত তাদের নিত্য দেখি। কাদের? তাঁদের তাঁদের ওদের মধ্যেই তো এখন আমি বাস করি। এক পা আমি যাই না এই বাড়ি ছেড়ে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে, তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর যারা এখনও আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হননি, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে এক্ষুনি আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হয়ে যাবেন। এটা আমার অনুরোধ বলতে পারেন আপনাদের কাছে। আগামী দিনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব, আরও একটা সুন্দর এরকমই গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকুই।